গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমরা এসেছি ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 4, চতুর্থ ক্লাস ইন্ডিয়ান পলিটির। আর আজকে ক্লাসের কনসেপ্ট হচ্ছে সংবিধানের উৎস, অর্থাৎ কারণ আমাদের ভারতের যে সংবিধানের যে বিভিন্ন কনসেপ্ট, সে সংবিধানের বিভিন্ন কনসেপ্ট কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সেটাই আমরা আজকে আলোচনা করব। কারণ আমাদের ইন্ডিয়ান যে কনস্টিটিউশন সেটা সবচেয়ে লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট কনস্টিটিউশন লিখিত। তো যার জন্য এই লিখিত সংবিধানের বিভিন্ন কনসেপ্ট কোন দেশ থেকে নেওয়া, কিভাবে এসেছে, সেই সমস্ত জিনিস আজকে আলোচনা হবে। তো আজকে ক্লাস ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 4, সংবিধানের উৎস। এখান থেকে তুমি 1 নম্বর কোশ্চিন একটা কমন ধরতে পারো, কারণ একটা কোশ্চিন তোমাকে উল্লেখ করে দেয় যে কোন দেশ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা ডিটেলসে ক্লাস আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তার আগে আমাদের চ্যানেল লার্নিং ওয়েব, যার একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সমস্ত ক্লাসের পিডিএফ টেলিগ্রামে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, @learningweb11 লিখে সার্চ করলেও তোমরা পেয়ে যাবে। তাহলে লিঙ্কে গিয়ে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে, তাহলে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে দেখো, ভারতের সংবিধান। ভারতের সংবিধান যদি আমরা জানি, তো বেসিক যে লাইনটা, ভারতের সংবিধান হলো পৃথিবীর সর্বাপেক্ষা জটিল এবং বৃহৎ লিখিত সংবিধান, অর্থাৎ লংগেস্ট অ্যান্ড লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন। ভারতের সংবিধান তাহলে কি মাথায় রাখবে? পৃথিবীর সর্বাপেক্ষা জটিল এবং বৃহৎ লিখিত সংবিধান, অর্থাৎ লংগেস্ট রিটেন কনস্টিটিউশন। তো যখন সংবিধান প্রবর্তিত হয় তখন আর্টিকেল 395টা ধারা ছিল, মাথায় রাখবেন নম্বরগুলো ইম্পর্টেন্ট। 395টা ধারা ছিল, 8টা ছিল তফসিল বা যেটাকে আমরা বলে থাকি শিডিউল, আর 22টা অংশে বিভক্ত ছিল বা 22টা পার্ট ছিল। তাহলে যখন সংবিধান প্রবর্তিত হয় তখন 395টা ছিল আর্টিকেল, 8টা ছিল শিডিউল, আর 22টা ছিল কি পার্ট। 22টা ছিল কি পার্ট। কিন্তু বর্তমানে সংবিধান সংশোধন হয়েছে অনেক, যার ফলে বর্তমানে যদি আমরা চেক করি তো বর্তমানে 448টা আর্টিকেল রয়েছে, 12টা রয়েছে শিডিউল, আর 25টা রয়েছে কি পার্ট। তো এই নাম্বার কিন্তু থেকে থেকে চেঞ্জ হয়, কিন্তু শুরুতে কতটা ছিল সেটা মাথায় রাখবে। তো শুরুতে 395টা আর্টিকেল, 8টা তফসিল এবং 22টা পার্ট ছিল। পরবর্তীতে বর্তমানে এখন 448টা আর্টিকেল, 12টা শিডিউল এবং 25টা পার্ট রয়েছে। সংবিধান চেঞ্জ হতে পারে, সংবিধান অ্যাড হতে পারে, অ্যামেন্ডেন্ট হয়, সংশোধন হয়। তো যার জন্য কিন্তু মাথায় রাখবে সেগুলো নাম্বার অ্যাড হতেই থাকবে, কিন্তু আমাদের শুরুতে যেটা ছিল সেটা অবশ্যই মনে রাখবে। আবার বলি, 395টা আর্টিকেল, 8টা শিডিউল, 22টা পার্ট। তারপরে দেখো, ভারতের সংবিধানে কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন 1 নম্বর কি বলছে? ভারতের সংবিধান মূলত লিখিত হলেও এর মধ্যে কিছু অলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বললাম? যে ভারতের সংবিধান মূলত লিখিত হলেও এর মধ্যে কিছু কিছু অলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যার ফলে ভারতীয় সংবিধানকে লিখিত ও অলিখিত উভয় সংবিধানের মিশ্রণ বলা হয়। তার মানে কি, ভারতের যে সংবিধান সেটা অবশ্যই রিটেন কনস্টিটিউশন, যেটা লংগেস্ট রিটেন কনস্টিটিউশন, কিন্তু লিখিত হলেও কিছু কিছু অলিখিত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যার ফলে ভারতীয় সংবিধানকে লিখিত এবং অলিখিত উভয় সংবিধানের মিশ্রণ বলা হয়। তাহলে ভারতের সংবিধানের কি বৈশিষ্ট্য? তো তার মধ্যে প্রথমে একটা দেখতে পেলাম যে ভারতের সংবিধান তো একটা লংগেস্ট রিটেন কনস্টিটিউশন ছিলই, কিন্তু ভারতের সংবিধানের অন্যতম যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো সেটা হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধানের যে ভ্যালু, সংবিধানের যে ইম্পর্টেন্স, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই বৈশিষ্ট্য অনুসারে ভারতের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। তাহলে ভারতের যে সংবিধান সেটাই কি দেশের সর্বোচ্চ আইন, অর্থাৎ যে দেশকে পরিচালনা করার জন্য যে একটা আইন দরকার, একটা রুল দরকার, কি নিয়ম পালন করতে হবে, সেটা হচ্ছে সংবিধান। যেমন একটা বিদ্যালয় আছে, তো একটা বিদ্যালয়ের তো কিছু নিয়ম কানুন আছে, তো সেই নিয়ম কানুনগুলো কি হেড স্যার ফলো করবে। তো হেড স্যারকেও তো চলাফেরা করার জন্য তো একটা নিয়ম লাগবে। হেড স্যার তো এটা না যে বিনা নিয়মে কাজ করবে। তাহলে কি, বিদ্যালয়ের একটা নিয়ম হওয়া উচিত যেটাকে সবাই ফলো করবে। সেই রকমই হচ্ছে ভারতের সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন, যেটা ছোট বড়, শিশু, জাতি, ধর্ম, বর্ণ সব নির্বিশেষে সবাইকে পালন করতে হবে। ম্যাক্স যে গ্রেটেস্ট বলতে পারো, দেশের সর্বোচ্চ হাইয়েস্ট আইন হচ্ছে কি ভারতের সংবিধান। তারপর সংবিধানের যে প্রস্তাবনায়, যে প্রিয়াম্বল আমরা আলোচনা করব। তো সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলা হয়েছে?
ভারতকে বলা হয়েছে সার্বভৌম, ভারতকে বলা হয়েছে কি সার্বভৌম অর্থাৎ সোভেরেইন। সমাজতান্ত্রিক মানে কি সোশ্যালিস্ট। ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার। গণতান্ত্রিক মানে কি ডেমোক্রেটিক। অ্যান্ড সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র রিপাবলিক। তার মানে কি এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যখন আমরা প্রস্তাবনা একটা ক্লাসে আসব তো মাথায় রাখবে যে সংবিধান, যে ভারতের যে সংবিধানের যে প্রস্তাবনা, যে প্রিয়াম্বেলে ভারতকে কি বলা হয়েছে, ভারতকে বলা হয়েছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, সমাজ মেনে চলবে, সমাজের নিয়ম থাকবে, ধর্মনিরপেক্ষ, কোনো ধর্মীয় রাষ্ট্র থাকবে না, গণতান্ত্রিক, লোক পিপল ডিজার্ভ, পিপল ডিজার্ভ সরকার, ঠিক না, যে তো পিপল কি করবে, জনগণ কি করবে, ভোটের মাধ্যমে নির্বাচন করবে, নির্বাচনে একজন প্রতিনিধিকে পদে এগিয়ে রাখবে, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র রিপাবলিক। তো সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটা সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সাধারণতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। ইংলিশ টার্মগুলো মাথায় রাখবে, সোভেরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক। এবার দেখো এই যে ধর্মনিরপেক্ষ কথাটা বলি, ভারতের সংবিধানে ভারতকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে ঘোষণা করা হয়েছে। ধর্মনিরপেক্ষ মানে কি, মানে কোনো ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না, ধর্মনিরপেক্ষ, নিউট্রাল, ঠিক না। কোনো এর অর্থটা কি, দেখো অর্থটা বুঝতে হবে, এখানে কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, তার মানে কি ভারতের কোনো অফিসিয়াল কোনো রিলিজিয়ান নেই যে এটাই সবাইকে মানতে হবে, এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করতে পারবে না, এটা হচ্ছে ভারতের সংবিধান। তার মানে কি ভারতের সংবিধানে কোনো অফিসিয়াল কোনো রিলিজিয়ন নেই যে তুমি ভারতীয় যদি হও তাহলে তোমাকে মুসলিমই মানে ফলো করতে হবে, তোমাকে হিন্দুই ফলো করতে হবে, তোমাকে বুদ্ধিজমে ফলো করতে হবে, এরকম কোনো গল্প নেই। ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এখানে সমস্ত ধর্মের লোক বসবাস করতে পারে। আর এখানে একটা ইম্পর্টেন্ট যে রাষ্ট্র বা দেশ বা কান্ট্রি কখনোই কোনো বিশেষ ধর্মের প্রতি বা কোনো একটা পার্টিকুলার রিলিজনের প্রতি বেশি পক্ষপাতিত্ব করতে পারবে না, এটা হচ্ছে ভারতের সংবিধান। তারপরে ভারতে এক নাগরিকত্ব, সিঙ্গেল সিটিজেনশিপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অর্থাৎ ওয়ান আইডেন্টিটি, ওয়ান ইন্ডিয়ান ওয়ান আইডেন্টিটি, ব্যাপারটা এরকমই যে ওয়ান ইন্ডিয়ান ওয়ান সিটিজেনশিপ, অর্থাৎ তুমি যদি ভারতীয় হও তাহলে তোমার একটা একক নাগরিকত্ব থাকবে যে তুমি ভারতীয়, তুমি ডুয়াল সিটিজেনশিপ এখানে পাবে না, ঠিক আছে। তো আমরা আলোচনা করব যে সিটিজেনশিপ কোথা থেকে কনসেপ্টটা নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের উৎস, তো ভারতের সংবিধানের জন্য আমরা ভালোভাবে জানি গণপরিষদ ছিল, গণপরিষদের বিভিন্ন কমিটি গঠন হলো, সংবিধান রচনা করলো। তো সেই সংবিধান রচনা সম্বন্ধে বিভিন্ন বৈশিষ্ট্যগুলোকে বিভিন্ন দেশের সংবিধান থেকে নিয়ে বসলো, নিয়ে সেটাকে মানে কি বলবো যে মডিফাই, একবার পুরোপুরি না, কিছু কিছু জিনিস পুরোপুরি নেওয়া হয়েছে, কিছু কিছু জিনিস নিজে থেকে মডিফাই করা হয়েছে। তো কী বলছে দেখো, ভারতের সংবিধান রচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ বিভিন্ন দেশের যে সংবিধান ছিল সে সংবিধান থেকে কালেকশন করলো। দেখো একটা সিম্পল কেস, কালকে তুমি যদি মনে করো যে তুমি একটা তোমার এরিয়ায় বিদ্যালয় স্থাপন করবে, তাহলে অবশ্যই তুমি আশেপাশে যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো থেকে তো কিছু না কিছু কালেকশন নেবে, যে এখানে কী রকম হয়, এখানে ওরা কীভাবে মেনে চলে, অবশ্যই তোমাকে দেখতে হবে। তো ভারতের সংবিধান যখন রচনা হয়, তো সংবিধান রচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের সংবিধান থেকে বিভিন্ন উপাদানগুলোকে কালেক্ট করলো। তো ড্রাফটিং যে কমিটি ছিল, সে ড্রাফটিং কমিটির অন্যতম সদস্য এবং সংবিধান বিশেষজ্ঞ, মানে যে কনস্টিটিউশনের যে অ্যাডভাইজার, ঠিক না, এবং ড্রাফটিং কমিটির জন্য মেম্বার বি.এন. রাও, নামটা মাথায় রাখবে, কী নাম, বি.এন. রাও। এই বি.এন. রাও বিভিন্ন দেশের সংবিধানের কার্যকারিতা সম্পর্কে সংবিধান প্রণেতাদের অবহিত করেছিলেন, মানে তিনি কি করলেন, যারা সংবিধান তৈরি করছিল তাদেরকে অ্যাডভাইস করলেন যে এই রকম বিভিন্ন দেশের সংবিধানের কার্যকারিতা, যে এই দেশে এই রকম রুলসটা মেনে চলে, তো এটাকে আমরা ফলো করতে পারি। নিয়ে বি.এন. রাও কী করলেন, একটা কমিটিকে, যে কমিটি ছিল, যে কমিটির দায়িত্ব ছিল বা বলতে গেলে গণপরিষদেই, সে কমিটিকে বিভিন্ন জিনিসগুলোকে বোঝাতে লাগলেন যে এই দেশে এই রুলসটা মেনে চলে, তাহলে এটা আমাদের এখানে কীভাবে করা যেতে পারে, সেই সমস্ত জিনিসগুলোকে মডিফাই করার জন্য আসলো। তো এখানে মাথায় রাখবে যে খসড়া কমিটির মেম্বার বি.এন. রাও, এবং তিনি অ্যাডভাইজার ছিলেন, সংবিধান অ্যাডভাইজার, এটা খুব ইম্পর্টেন্ট যে কনস্টিটিউশনের জন্য অ্যাডভাইজার কে ছিলেন, তো অ্যাডভাইজার ছিলেন বি.এন. রাও। ওকে,
তাহলে এভাবে আমরা এটুকু বুঝতে পারছি যে ভারতের সংবিধান কোনো একটা দেশ থেকে পার্টিকুলারলি নেওয়া হয়নি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উপাদান সংগ্রহ করা হয়েছে। তাহলে দেখি কোথা থেকে কী নেওয়া হয়েছে। তো প্রথমে যদি আমরা যাই 1935-এর ভারত শাসন আইন, এটা তো স্বাধীনতার আগে ছিল, অর্থাৎ ভারত শাসন আইনেরও কিছু কনসেপ্ট ছিল। সেখান থেকে কী এসছে, সেখান থেকে 1 নম্বরে যে দেখতে পাচ্ছ যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্কিম বা ফেডারেল স্ট্রাকচার। তো এই যে যুক্তরাষ্ট্রর যে কনসেপ্টটা, একটা যুক্তরাষ্ট্রীয় হবে, সেই যুক্তরাষ্ট্রের কনসেপ্টটা কোথা থেকে নিয়ে মানে সংবিধান কোথা থেকে পেয়েছে, ভারত শাসন আইন 1935। যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থার ক্ষমতা অর্থাৎ জুডিশিয়ারি যে সিস্টেম, ফেডারেল জুডিশিয়ারি সিস্টেমটাও এখান থেকে নেওয়া হয়েছে। রাজ্যপাল, এটা ইম্পর্টেন্ট, যে রাজ্যপাল যে দরকার, রাজ্যকে পরিচালনা করার জন্য যে একজন রাজ্যপাল থাকবে, গভর্নর থাকবে, গভর্নরের কনসেপ্টটা ভারত শাসন আইন থেকে পেয়েছে। তারপরে পাবলিক সার্ভিস কমিশন, যেটাকে আমরা পিএসসি বলে থাকি, তো এই পাবলিক সার্ভিস কমিশনটাও অ্যাকচুয়ালি ভারত শাসন আইন থেকে এসছে। এবং জরুরি অবস্থা, এমার্জেন্সি প্রভিশন, আমরা জানি দেশে এমার্জেন্সি লাগু হতেই পারে, তো এই যে জরুরি অবস্থার যে কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি কোথা থেকে এসছে, ভারত শাসন আইন থেকে। তাহলে দেখো ভারত শাসন আইন থেকে এই 5টা ইম্পর্টেন্ট কনসেপ্ট ভারতীয় সংবিধানে অ্যাড হয়েছে। কি কি? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, রাজ্যপাল গভর্নর, পাবলিক সার্ভিস কমিশন এবং এমার্জেন্সি জরুরি অবস্থা। ওকে, গুড। নেক্সট, ইউনাইটেড কিংডমের সংবিধান অর্থাৎ যুক্তরাষ্ট্র। তো ইউনাইটেড কিংডম ব্রিটিশ সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? তো প্রথমেই খুব ইম্পর্টেন্ট একক নাগরিকত্বের ধারণা, অর্থাৎ এই যে সিঙ্গল সিটিজেনশিপ, যে একজন ভারতীয়র একটা সিটিজেনশিপ থাকবে, যে তিনি ভারতীয়, তার নাগরিকত্ব যে একক হবে, এই একক নাগরিকত্বের ধারণা কোথা থেকে নিয়ে এসছে? ইউনাইটেড কিংডম থেকে। আইনের শাসন, যেটাকে আমরা বলে থাকি রুল অফ ল, আইনকে পরিচালনা করার যে রুল, ঠিক আছে, তো এই আইনের শাসন ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে এসছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, বাইক্যামেরালিজম, অর্থাৎ এই যে লোকসভা এবং রাজ্যসভা, এই দুই সংসদের যে দুটো কক্ষ থাকবে, নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, ঠিক না, তো এই দুই কক্ষের দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ, এই কনসেপ্টটা ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে এসছে। তারপরে লোকসভায় যে স্পিকার, লোকসভার স্পিকারের মানে কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডম থেকে এসছে। তারপরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই সমস্ত কিছু কিন্তু অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে এসছে। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটি, যেটাকে আমরা বলে থাকি পিএসি, এই পাবলিক অ্যাকাউন্ট কমিটির কনসেপ্ট অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে এসছে। তাহলে যদি আমরা এখানে একবার যদি দেখে নিই ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে কী কী এসছে, দেখে নাও। একক নাগরিকত্বের ধারণা মানে সিঙ্গল সিটিজেনশিপটা ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে। আইনের শাসন, রুল অফ ল। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, অর্থাৎ সংসদে দুটো কক্ষ থাকবে, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, রাজ্যসভা লোকসভা। লোকসভার যে স্পিকার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এই সমস্ত কিছুর কনসেপ্ট অ্যাকচুয়ালি ইউনাইটেড কিংডমের সংবিধান থেকে এসছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে? তো আমেরিকার সংবিধান থেকে দেখো কী কী নেওয়া হয়েছে। প্রস্তাবনা, অর্থাৎ ভারতের যে প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা, প্রিয়াম্বেল, যেখানে ভারতকে সার্বভৌম, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়েছে, এই প্রস্তাবনায় প্রিয়াম্বেলের কনসেপ্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার সংবিধান থেকে নেওয়া। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস আমরা আলোচনা করবো, আমরা এগুলো নিয়ে ক্লাস হবে। তো সে মৌলিক অধিকার, দেশের যে বিভিন্ন মানে নাগরিকত্বের যে মৌলিক অধিকার থাকবে, ফান্ডামেন্টাল রাইটস থাকবে, এই মৌলিক অধিকারের কনসেপ্ট আমেরিকার সংবিধান থেকে। বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেম যে বিচার ব্যবস্থা করবে, সেটা যে একটা ফ্রিডম থাকে, তাদেরকে একটা খোলা পাওয়ার দেওয়া থাকে, যে ওরা নিজেদের মতো করে একটা যে বিচার ব্যবস্থা করতে পারে, সেই বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং বিচার বিভাগীয় পুনর্বিবেচনা, মানে একটা কেস ফাইনাল করার পর যদি সেটার পুনর্বিবেচনা যদি করতে চায়, যে কেসটা আর একবার ভাববে, নিয়ে সেটার রায় দেবে, তো এই পুনর্বিবেচনা কনসেপ্টটাও কিন্তু আমেরিকার সংবিধান থেকে এসছে। খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির পদচ্যুতি বা ইমপিচমেন্ট, বা রাষ্ট্রপতির যে পদচ্যুতি, তার যে পদ সেখান থেকে যে সরিয়ে দেওয়ার ব্যবস্থাটা, ঠিক না, বা সরে যাওয়ার যে ব্যবস্থাটা, ইমপিচমেন্ট যেটাকে বলা থাকে, ইংলিশ টার্মগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইমপিচমেন্টের যে কনসেপ্টটা অ্যাকচুয়ালি আমেরিকার সংবিধান থেকে। ঠিক সেরকমই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির যে অপসারণ বা হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরকে যে সরিয়ে দেওয়ার যে পদ্ধতি, অ্যাকচুয়ালি আমেরিকার সংবিধান থেকে। আর উপরাষ্ট্রপতির পদ, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট,
এই ভাইস প্রেসিডেন্টের পদও কিন্তু আমেরিকার সংবিধান থেকে নেওয়া। তাহলে দেখো আমেরিকার সংবিধান থেকে কী কী নেওয়া হয়েছে একবার যদি চোখ বুলিয়ে নিই আমরা। প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল, মৌলিক অধিকার মানে ফান্ডামেন্টাল রাইটস, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং পুনর্বিবেচনা অর্থাৎ জুডিশিয়ারি সিস্টেমের যে ফ্রিডমটা এবং যে পুনর্বিবেচনা, ঠিক আছে। রাষ্ট্রপতির পদচ্যুতি খুব ইম্পর্টেন্ট, যে ইমপিচমেন্ট, তারপর সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ, আর উপরাষ্ট্রপতির যে পদ তার যে পোস্ট ভাইস প্রেসিডেন্টের সেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া। ওকে, চলো নেক্সট হয়েছে রাশিয়া। রাশিয়ার সংবিধান থেকে যেটা নেওয়া হয়েছে মাথায় রাখবে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। দেখো ফান্ডামেন্টাল রাইটস আর ফান্ডামেন্টাল ডিউটি দুটো আলাদা। রাইটস মানে কি তোমার অধিকার, তুমি ওটা তোমার মানে কি বলবো, তোমার ওটা পাওয়ার, তোমার হক, ঠিক না। কিন্তু কর্তব্য কোনটা? কর্তব্য তোমার কিছু কর্তব্য, তোমার কিছু ডিউটি থাকবে দেশের প্রতি, দেশের নাগরিকত্বের প্রতি, সমাজের প্রতি, দেশের বা রাষ্ট্রের প্রতি যে তোমার কিছু কর্তব্য থাকবে, সেই কর্তব্যগুলো হবে কি মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটিস। তো এই ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাকচুয়ালি রাশিয়ার সংবিধান থেকে এসছে। নেক্সট আয়ারল্যান্ডের সংবিধান বা যেটাকে আমরা আইরিশ সংবিধান বলি। আয়ারল্যান্ডের সংবিধান থেকে খুবই ইম্পর্টেন্ট কিন্তু দেখো এগুলো, দেখো ইউনাইটেড কিংডম মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে তো সবাই পড়বে, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য। আমরা সবাই জানি যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কি করে সদস্য নির্বাচন করে, যে হ্যাঁ রাজ্যসভাকে নির্বাচন সদস্যর পাওয়ার থাকে। তো রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা যে মনোনীত সদস্য, এই কনসেপ্টটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তারপরে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি আয়ারল্যান্ডের সংবিধান থেকে। দেখো রাষ্ট্রপতি পদ ওইটা কিন্তু ইংল্যান্ডের সংবিধান, ব্রিটিশ সংবিধান, কিন্তু রাষ্ট্রপতির সিলেকশন প্রসেসটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান। কানেক্ট করো জিনিসটাকে। আর এটা খুব ইম্পর্টেন্ট, ডিপিএসপি রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতিসমূহ, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্রকে পরিচালনা করার জন্য কিছু নীতি রয়েছে, সেই নীতিগুলো অ্যাকচুয়ালি আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া। তো আয়ারল্যান্ডের সংবিধান থেকে যে তিনটা কনসেপ্ট এসছে, তিনটা কনসেপ্টই ইম্পর্টেন্ট। 1 নম্বর, রাজ্যসভায় রাষ্ট্রপতি যে মেম্বার সিলেক্ট করবে, ঠিক না, তাদের সেটা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, তার সিলেকশন প্রসেস রাষ্ট্রপতির, সেটা হবে। আর রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি। নেক্সট অস্ট্রেলিয়ার সংবিধান। অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে কি যুগ্ম তালিকা, অর্থাৎ স্টেট এবং সেন্ট্রালের মধ্যে যে কনকারেন্ট লিস্ট, যুগ্ম তালিকা। প্রস্তাবনার ভাষা অর্থাৎ প্রিয়াম্বেলের যে ল্যাঙ্গুয়েজ, সেটা অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হয়েছে। আর সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন অর্থাৎ জয়েন্ট সিটিং, এটা খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ উচ্চকক্ষ রাজ্যসভা লোকসভার যে জয়েন্ট সিটিং, যৌথ অধিবেশনটা কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে নেওয়া হতো। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে জয়েন্ট সিটিং কোন সংবিধান থেকে নেওয়া হয়েছে, তো অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। কানাডার সংবিধান। তো দেখো কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ও শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি, অর্থাৎ কেন্দ্রে মানে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থাকবে এবং কেন্দ্রের উপস্থিতি শক্তিশালী হবে, ঠিক না। সেন্ট্রাল পাওয়ার যেটা, সেটা কিন্তু কানাডার সংবিধান থেকে নেওয়া। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন, রেসিডিওরি পাওয়ার, অর্থাৎ একদিকে সেন্টার রয়েছে, তার চারপাশে রয়েছে কি তোমার বিভিন্ন স্টেট। তো সেন্টার এবং স্টেট, সেন্ট্রাল এবং স্টেটের মধ্যে যে ক্ষমতা বন্টন, যে পাওয়ারের যে ডিস্ট্রিবিউশন, যে এই কাজটা ওর, এই কাজটা এটা, এইটাকে বলে রেসিডিওরি পাওয়ার, এটা কানাডার সংবিধান থেকে নেওয়া। এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা, যে কেন্দ্র দ্বারা রাজ্যের রাজ্যপাল নির্ণয়। আমরা সবাই জানি যে সেন্ট্রাল কি করে, বিভিন্ন রাজ্যের গভর্নর নির্ণয়ের জন্য মনোনীত সদস্য পাঠায়, যে হ্যাঁ একে এই স্টেটের গভর্নর করা যেতে পারে। তো সেন্ট্রাল পাওয়ার, ঠিক না, রাজ্যের রাজ্যপাল নিয়োগ করবে, এই প্রসেসটা বা এই কনসেপ্টটা কানাডার সংবিধান থেকে এসেছে। তো কানাডার সংবিধান থেকে বুঝতে পারছো কেন্দ্র বেশি জড়িত, যে কেন্দ্রের উপস্থিতি, কেন্দ্র রাজ্যের মধ্যে ক্ষমতা বন্টন এবং কেন্দ্র দ্বারা যে রাজ্যের রাজ্যপাল নিয়োগ, এটা কানাডার সংবিধান থেকে। তারপর সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকার সংবিধান। দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? 1 নম্বর খুব ইম্পর্টেন্ট, অ্যামেন্ডমেন্ট পদ্ধতি, মানে কনস্টিটিউশন যে অ্যামেন্ডমেন্ট করা বা সংশোধন করা, কোনো সংবিধানকে সংশোধন হবে, এই সংশোধন পদ্ধতি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং রাজ্যসভার সদস্য নির্বাচন, এটা দক্ষিণ আফ্রিকা থেকে। এবার খেয়াল করো, রাজ্যসভায় তো একটু আগে আমরা দেখলাম যে রাষ্ট্রপতি নিয়োগ করছে, দেখো রাজ্যসভাতে সদস্য নির্বাচনটা দক্ষিণ আফ্রিকার, কিন্তু যেটা তোমার মানে রাষ্ট্রপতি দ্বারা হবে, সেটা কোথা থেকে এসেছিলো? সেটা এসেছিলো যতটা সম্ভব কোথা থেকে, সেটা এসেছিলো আয়ারল্যান্ডের সংবিধান থেকে। তাহলে আয়ারল্যান্ডের সংবিধান থেকে রাজ্যসভায় নিয়োগ হবে কিন্তু রাষ্ট্রপতি দ্বারা, এই কনসেপ্টটা। কিন্তু রাজ্যসভায় সদস্য নির্বাচনের কনসেপ্টটা কিন্তু কোথা থেকে এসছে? সেটা এসেছে দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। তো দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে দুটো ইম্পর্টেন্ট
একটা হচ্ছে সংবিধান সংশোধন অ্যামেন্ডমেন্টটা, আর একটা হচ্ছে রাজ্যসভার সদস্য নির্বাচন। তারপর জার্মানির উইমার সংবিধান, ঠিক আছে। তো এখানে মাথায় রাখবে আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস, যেটা একটু আগে দেখলাম ফান্ডামেন্টাল রাইটস, সেটা আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। কিন্তু জরুরি অবস্থা চলাকালীন, অর্থাৎ এমার্জেন্সি হয়েছে, যেটা ভারত শাসন আইন, ব্যাপারটা কানেক্ট করো। তো এমার্জেন্সি কেসে যখন এমার্জেন্সি হবে দেশে, তখন মৌলিক অধিকার সাময়িকভাবে মুলতুবি করা হবে। অর্থাৎ যে একটা টেম্পোরারি, নট পার্মানেন্ট, টেম্পোরারিভাবে ফান্ডামেন্টাল রাইটসকে একটু কী করা হয়, মুলতুবি করে একটু তুলে দেওয়া হয়। তো সেই সংক্রান্ত নিয়মটা কিন্তু জার্মানির উইমার সংবিধান থেকে এসছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকারগুলো যে মুলতুবি করবো সাময়িক সময়ের জন্য, সেই সংক্রান্ত নিয়ম কোন সংবিধান থেকে নেওয়া? অ্যান্সার হবে কি জার্মানির উইমার সংবিধান থেকে। সুইডেনের সংবিধান থেকে কী নেওয়া হয়েছে? এটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা এসছে যে আমরা যে লোকপাল বিল বলে থাকি, সে লোকপাল বিল অ্যাকচুয়ালি সুইডেনের সংবিধান থেকে এসছে। ওকে, লাস্ট ফ্রান্সের সংবিধান। দেখো ফ্রান্সের সংবিধান খুব ইম্পর্টেন্ট। প্রস্তাবনায় উল্লেখিত রিপাবলিক মানে প্রজাতন্ত্র, সাম্য মানে ইকুয়ালিটি, ভ্রাতৃত্ববোধ ফ্র্যাটার্নিটি এবং স্বাধীনতার লিবার্টি, এই সব চারটা জিনিস মানে রিপাবলিক মানে প্রস্তাবনা আমরা একটু আগে দেখলাম যে প্রস্তাবনা অনেকগুলো কনসেপ্ট বলা হয়েছে, রাষ্ট্রকে সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ, অনেক কিছু বলা হয়েছে। তো এই প্রজাতন্ত্রের কনসেপ্টটা, রিপাবলিক কনসেপ্টটা, সাম্য ইকুয়ালিটি মানে সবাই সেম, ভ্রাতৃত্ববোধ ফ্র্যাটার্নিটি সবার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ থাকবে, এবং স্বাধীনতা থাকবে, একটা লিবার্টি থাকবে, এই চারটা কনসেপ্ট ফ্রান্সের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এটা ইম্পর্টেন্ট, ফ্রান্সের সংবিধান থেকে এই সব কনসেপ্টগুলোকে নেওয়া হয়েছে। তাহলে এই ছিল কি আমাদের আজকে সংবিধানের উৎস, ভারতীয় সংবিধান কোথা থেকে নেওয়া হয়েছে। অবশ্যই পিডিএফটা তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে থাকলো, অবশ্যই তোমরা সেখান থেকে ভালো করে দেখে নিও। তাহলে অবশ্যই তোমার যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে একটা লাইক তো করতে হবে বস, নিজেদের বন্ধু বান্ধবীদেরকে শেয়ার অবশ্যই করবে, এবং যদি মনে হয় যে আমাদের কাজে দিচ্ছে, তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে এখানে রাখলাম ইন্ডিয়ান পলিটি ক্লাস নম্বর 4 নিয়ে, পরে আবার দেখা হবে। আজকের মধ্যে এখানে রাখলাম, চলো বাই।